ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কেমন এই বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই মুহূর্তে এটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন যে ইন্ডিয়ান মার্কেটের স্টক মার্কেটের ভবিষ্যৎ কেমন হতে চলেছে। এর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে, কারণ ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা সিচুয়েশন চলছে, চারিদিকে একটা অনিশ্চয়তার বাতাবরণ রয়েছে। তো কোন ফ্যাক্টরগুলোকে আমাদের দেখা উচিত, এই জিনিসটা আগে থেকে আমরা আন্দাজ করতে পারছিলাম কি না, এবং আমরা কিভাবে এই সময়টাকে কাটাতে পারি। তো ওভারঅল এই সময়ের মার্কেটটাকে কিভাবে আমাদেরকে নজর করতে হবে এবং ভবিষ্যৎটা কীরকম, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো দেখুন, এই আলোচনাটা করার জন্য আমি দুটো বিষয়কে নেব। এটা কিন্তু এমন নয় যে কালকে এর উপরে কিনে নিন, এর উপরে বিক্রি করে দিন, বা এর নিচে একটি লেভেল দিলাম, সে সমস্ত নিফটির অ্যানালিসিস নিফটির জায়গাতে। এখানে ওভারঅল মার্কেট সম্পর্কে আলোচনা হবে এবং একটু বিগার জিনিস নিয়ে আলোচনা হবে। তো সেখানে আমরা দুটো জিনিসকে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটের প্রভাব ভারতীয় মার্কেটে কেমন রকম পড়তে পারে, পড়েছে, পড়বে, আশা করা যাচ্ছে। এবং জিডিপিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের এই মার্কেটের ব্যবহারের উপরে, ভবিষ্যতের উপরে। তো এটা কেবলমাত্র আমি কিছু মন গড়া কথা বলে দেবো তা নয়, এবং এই সময়ে এই যে ভিডিও চলবে এই সময় আমি আলোচনা করব একটা জিনিস, সেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মার্কেট পালস মার্চ 2026। আপনারা যদি এনএসসিতে যান তাহলে এনএসসিতে দেখবেন যে মার্কেট পালস প্রত্যেক মাসে একটি করে বেরোয়। তো সেটা মার্চ 2026-এর যে সংস্করণটা বেরিয়েছে, তাতে যিনি এক্সিকিউটিভ আছেন সেই এক্সিকিউটিভের একটা সামারি তিনি দেন, যে তার মতামত, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটার উপরে বেশ করে কেবলমাত্র যে আমার মন গড়া তা কিন্তু নয়, এই সমস্ত বিষয়গুলোর উপরে আলোচনা হবে। বর্তমানের যে ভূ রাজনৈতিক আমাদের সংঘাত চলছে, বাজারের যে টানাপোড়েন রয়েছে, যে অনিশ্চয়তা রয়েছে, ভারতের অর্থনীতি ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে, তা নিয়ে আমরা জানার চেষ্টা করব। দেখুন, আমিও যে বিরাট ভালো অর্থনীতি বুঝি তা কিন্তু নয়, আর আমার যারা শ্রোতা রয়েছেন উল্টো দিকে, তারাও যে প্রচুর অর্থনীতি ভালো করে বোঝেন তা কিন্তু নয়। সুতরাং আমরা খুব বেশি বিরাট ডিপে যাব না, এমনিতেই আমরা একটু আলোচনা করব, যাতে আমরা সহজে সরল সাদাসিধে ভাষাতে সেটাকে বোঝার চেষ্টা করতে পারি বা বুঝতে পারি। তো চলুন এক এক করে শুরু করা যাক। ভারতীয় মার্কেটের ভবিষ্যৎ কেমন সেটাকে জানতে গেলে প্রথমে গ্লোবাল মার্কেটের অবস্থাটা কেমন জানতে হবে। তো গ্লোবাল মার্কেটের অবস্থা কি ওই 3-4টে ইন্ডেক্সকে দেখিয়ে আপনার বুঝে ফেলার ক্ষমতা রয়েছে? হ্যাঁ, যদি আপনি নিয়মিত দেখেন তাহলে কয়েকটা মেন ইন্ডেক্সকে দেখলেন, বাজারকে দেখলেন, অনুভব করার চেষ্টা করলেন, তাহলে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন। তো সাধারণত এই সময়ে যেটা দেখা যাচ্ছে যে সারা বিশ্বের মার্কেট কিন্তু একটা বড়সড় চাপের মধ্যে রয়েছে। তো চাপের মধ্যে রয়েছে কি করে বুঝছেন? চাপের মধ্যে রয়েছে কেবল পার্সেন্টেজ কমে যাচ্ছে বা তাদের, বা কোনো মার্কেটে পার্সেন্টেজ বেড়ে গেলে কি তারা ভালো জায়গাতে আছে? না, এনার্জি নিয়ে একটা সংকট কিন্তু তৈরি হতে চলেছে, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। একদিকে যেমন এনার্জি বা জ্বালানি তার দাম বাড়ছে, তেমনি করে অন্যদিকে কিন্তু মূল্যবান ধাতু যেগুলো, আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি বা কাদের কথা বলছি, সেগুলোর দাম কিন্তু চরমভাবে বাড়ছে। তো এই দুটো মিলিয়ে একটা ঝামেলার সৃষ্টি করেছে। আর মাঝখান থেকে আবার যদি আপনি এমার্জিং মার্কেটের যে মুদ্রা অর্থাৎ যেগুলোকে দেখেন, তা সেগুলো তাদের কিন্তু দাম কি হচ্ছে, কমছে, যার প্রভাব পড়ছে সরাসরি ভারতের টাকার উপরে, অর্থাৎ আইএনআরের উপরে। এবং আইএনআর তো কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন। যারা আইএনআরের চার্ট দেখেন না অথচ ট্রেডিং করেন, তারা কিন্তু ভুল করছেন। তারা আইএনআরের চার্টকে দেখার চেষ্টা করুন। আমি ইউএসডি আইএনআরের কথা বলছি। দেখতে পাচ্ছেন যে $1 বিপক্ষে আমি কত টাকা পাচ্ছি। এখন তো প্রায় 94 টাকারও বেশিতে দাঁড়িয়ে রয়েছে। মানে বুঝতেই পারছেন অল টাইম হাই ছাপিয়ে গেছে, এবং এইটাই হচ্ছে সর্বোচ্চ লো ভ্যালু টাকার। তো এইরকম জায়গাতে ভারতীয় মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বিশ্বব্যাপী একটা চাপ রয়েছে স্বাভাবিকভাবেই। এবং এই যে বিশ্বব্যাপী চাপ রয়েছে, আমি প্রথমেই বললাম যে আপনি কী দেখে বুঝলেন না, কয়েকটা ইন্ডেক্সকে দেখে আপনি বুঝে রেখেছেন, আমি তা কিন্তু বলছি না। আমি একটা আপনার সহজ সরল স্বাভাবিক যেটা দিয়ে দেখতে হয় সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। বড় বড় লোকেরা কোনগুলোকে দেখেন, যে বিশ্ব কিভাবে চাপের মুখে আছে, এক ঝটকায় বলে দাও। এক ঝটকায় যদি বলে দেওয়া হয় তাহলে MSCI বলে একটি সংস্থা রয়েছে। তো MSCI এর অল কান্ট্রি ওয়ার্ল্ড ইন্ডেক্স, আবার শুনুন, অল কান্ট্রি ওয়ার্ল্ড ইন্ডেক্স, ACWI বলা হয় তাকে। আপনারা ট্রেডিং ভিউতে চেক করতে পারেন, তবে সেখানে ETF
আপনারা পাবেন। তো ইটিএফটাকে একই ব্যাপার। তো সেটাকে যদি আপনি চার্টে লাগান, তার মানে কি? তার মানে যে গোটা বিশ্বের ইন্ডেক্সকে, দেখুন খুব সত্যি কথা বলতে গেলে যে গোটা বিশ্বের ইন্ডেক্স নিচ্ছে তা না, সেটা আমার যতদূর এই মুহূর্তে স্মরণ পড়ছে 23টা দেশের বোধহয়, তার মধ্যে ডেভেলপড কান্ট্রিও রয়েছে, তো 23টা দেশের ইন্ডেক্স নিয়ে তৈরি। আপনাদের যদি এই বিষয়ে ভালোভাবে জানতে হয় তাহলে একটু কমেন্ট করবেন, যে তাহলে আমি আর একটু গুছিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, নিজে পড়াশুনো করে এবং তথ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটিভাবে যেগুলো টপ কান্ট্রি রয়েছে সেই টপ কান্ট্রিগুলোকে, ইন্ডেক্সগুলো নিয়ে একটা গড় করে তার একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এবার সব দেশের মার্কেটের সম্মিলিত ফল যদি পড়তে শুরু করে, তার মানে অবশ্যই পৃথিবীর উপরে কিন্তু একটা চাপ এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ACWI 5%-এর বেশি ফল করেছে। তো সুতরাং আপনি বুঝতে পারছেন। এছাড়া আমাদের MSCI এর ইমার্জিং মার্কেট বলা হয়, তারও একটা ইন্ডেক্স রয়েছে, সেটাও কিন্তু 8%-এর বেশি বা 8%-এর কাছাকাছি একটা কী করেছে, ফল করেছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে মার্কেটে কিন্তু ফল এসেছে। অর্থাৎ এটি একটি ব্রড মানে কি, চওড়া, অনেক বড়, অনেক কিছু নিয়ে ব্রড বেস রিপ্রাইজিং অফ রিস্ক, অর্থাৎ ঝুঁকির পুনর্মূল্যায়নকে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। এছাড়া যদি আপনি কমোডিটি মার্কেটসে যান, এনার্জির কথা তো আগেই বললাম, সেখানে এনার্জি হাই হয়ে রয়েছে, প্রিসিয়াস মেটালস হাই হয়ে রয়েছে, এমনকি উল্টো দিক থেকে ইমার্জিং মার্কেটের ভারতীয় রুপি, ভারতীয় টাকা, আরও কিন্তু দুর্বল হয়ে পড়ছে, এবং আশেপাশের অনেক দেশ, শুধুমাত্র আমরা নয়। তাহলে ওভারঅল যদি একটা কথা বলা হয়, তাহলে ভারতীয় মার্কেট কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে চাপের মধ্যে ছিল, এবং মার্চ মাসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা শার্প কারেকশন কিন্তু মার্চ মাসে এসেছে। এরকম জায়গাতে মোটামুটি গ্লোবাল মার্কেট এবং ভারতীয় মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এটা তো গ্লোবাল মার্কেটের ইস্যুটা চলে গেল। ইউনিয়ন বাজেট আপনাকে কিভাবে সাহায্য করছে, বা ইউনিয়ন বাজেটের ফল কি, মানে যেটা আগে একটু বলে নিই, তারপর আমরা জিডিপিতে আসছি। ইউনিয়ন বাজেটকে এর মধ্যে কিছু রকম মানে চাপ দিয়েছে। যদি আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন ইউনিয়ন বাজেট যখন বেরিয়েছিল মার্চ মাসের কাছাকাছি শুরুতে, যাই হোক, তো তার প্রভাবে কি হয়েছিল, যে একটা দুর্বল সেন্টিমেন্ট কিন্তু কাজ করেছিল। ইউনিয়ন বাজেটের কিন্তু একটা বড় ভূমিকা ছিল। ফেব্রুয়ারি মাসে যা ঘটে গেল, এবং তার প্রভাব কিন্তু মার্চ মাসে আমরা পেলাম। কারণ কি, ইউনিয়ন বাজেটে কি এমন ছিল যেখানে ভালো রেজাল্টই তো করেছি আমরা, তার সত্ত্বেও দুটো ঘটনা আমাদের ভারতীয় মার্কেটের উপর কিন্তু চাপ দিয়েছে, প্রধানত দুটো ঘটনা। এক নম্বর হচ্ছে যে ডেরিভেটিভসের উপরে একটা সিকিউরিটিজ, মানে আমাদের STT, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তার ফল কিন্তু নেগেটিভ এসেছে মার্কেটে। দ্বিতীয় নাম্বার, আমাদের মার্কেট কেবলমাত্র আমরা নিয়ে তো তৈরি নয়, আমাদের মার্কেটে DIরা রয়েছেন, FIরা রয়েছেন, বিদেশি প্রচুর লোক নিয়ে এসেছিল। তো সেই বিদেশি লগ্নিদের জন্য কিন্তু আকর্ষণ করার জন্য, তাদেরকে ডেকে নেওয়ার জন্য, তাদেরকে ইনভেস্ট করার জন্য কোনো কি বলবো, একটা ফ্রেশ মেজার্স বা নতুন পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি, এবং এর ফলেই কিন্তু বিনিয়োগকারীদের সেন্টিমেন্টে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তারা মনে করেছেন যে ইন্ডিয়া থেকে আর বিশেষ কিছু পাবার আমাদের নেই, তারা বিভিন্ন রকম ধরনের যে সমস্ত আয়োজন করছে তাতে আমরা বেশ ভালো কাজ, আমাদের সুবিধাজনক হবে না ইনভেস্ট করে। এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্রমান্বয়ে FIIরা কী করছেন, এই মার্কেট থেকে পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছেন। প্রত্যেক দিনই সেল, লক্ষ লক্ষ কোটি টাকা ভারতীয় মার্কেট থেকে তুলে নিয়ে তারা বাইরে বেরিয়ে যাচ্ছেন। এই দুটো কিন্তু মার্কেটের উপরে প্রভাব ফেলেছে প্রধানত। এবারে এই যে জিডিপি রেজাল্ট, জিডিপির যে বেস ইয়ারটা, নতুন বেস ইয়ার তৈরি করা হয়েছে 2022-23। তো বলছে রিপোর্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং পজিটিভ দিক হলো, সেটা হচ্ছে জিডিপির গ্রোথ। এই বেস ইয়ারটা আমরা নির্ধারণ করেছি নতুনভাবে 22-23-কে। অর্থনীতির বর্তমান কাঠামোকে আরও নিখুঁতভাবে পরিমাপ করার জন্য এই বেস ইয়ারটাকে আমাদের মানে 2022-23-কে ধরা হয়েছে। এর ফলে আমাদের কি হয়েছে, ম্যাক্রো ইকোনমিক যে প্রোফাইল, তাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। যদি আমরা দেখি যে ফিনান্সিয়াল ইয়ার 24-এ জিডিপি গ্রোথ যেখানে রিভাইজ করে 7.2 করা হয়েছিল, সেটা এখন 25 এবং 26-এ প্রত্যাশিত ভাবা হচ্ছে যে গ্রোথ রেটটা বাড়িয়ে যথাক্রমে 7.1 এবং 7.6 করা হয়েছে। তাহলে
আমাদের 25 এবং 26-এ কিন্তু আমরা 7.6% করে দিলাম যে আমাদের গ্রোথ এই রেটে হবে, আশা করছি, লোককে বলে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যে বাড়তে চলেছি সেই কথা কিন্তু ঘোষণা করা দেওয়া আছে। এবং নতুন হিসেব অনুযায়ী আমাদের যে নমিনাল জিডিপি সেটা কিন্তু 345 লক্ষ কোটি টাকা হতে চলেছে। এটি ভারতীয় মার্কেটের পক্ষে একটি ভালো অবস্থা। কিন্তু ঠিক আছে, একটা বাজেটের জন্য কিছু নেগেটিভিটি এসছে, জ্বালানি অমুক তমুকের জন্য একটা নেগেটিভিটি এসেছে, মার্কেটে জিডিপি থাকার জন্য একটা ভালো ঘটনা ঘটেছে। এবারে আমাদের ভারতের যে অর্থনীতি সেটা কি স্থিতিশীল এবং তার ভবিষ্যৎ সত্যিকারের কেমন, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে জাগছে যে এরকম পরিস্থিতিতে আমরা কী দিয়ে কাঠামো করব। তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ভূ রাজনৈতিক সংঘাত। দেখুন, এই যে জিওপলিটিক্স অত্যন্ত দ্রুত মার্কেট কন্ডিশন এবং ম্যাক্রো আমাদের যে এক্সপেকটেশনকে কিন্তু বদলে দিতে পারে, যে আমরা ধারণাই করতে পারবো না। এত দ্রুত সেই জিনিসটাকে পরিবর্তন করে দিতে পারে তা কিন্তু আমরা ধারণা করতে পারি না। যে স্থিতিশীলতা আমাদের মধ্যে ছিল সেই স্থিতিশীলতা কিন্তু সামান্য কিছু জিনিসেই কিন্তু খুব যে নড়ে চড়ে যায়নি ঠিকই, কিন্তু নড়ে যাবার মধ্যে এবং প্রশ্নচিহ্নের মুখে কিন্তু এসে দাঁড় করিয়েছে। তবে আশার কোন জায়গাটি কথা, সেটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক ফান্ডামেন্টালস, অর্থাৎ ভারতবর্ষের যে অনেক দেশকে যদি তাকিয়ে দেখেন তাদের অবস্থা খারাপ, তাদের রেশন করে তেল দেওয়ার মতো অবস্থা হয়েছে, আমাদের অন্ততপক্ষে তা হয়নি। আমরা রাজনৈতিক এমন একটা পজিশনে দাঁড় করিয়ে রেখেছি নিজেদেরকে, যাতে ইরান কিন্তু আমাদেরকে শত্রুপক্ষ ভাবছে না, আমাদেরকে কিন্তু গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, তেলের জাহাজ ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে সেটা মঙ্গল, এমন নয় যে অমঙ্গল। সুতরাং আমরা বুঝতে পারছি যে সেটা পরের ঘটনা, পরের কথা, কিন্তু কাল থেকে যদি তেল শেষ হয়ে যেত, তাল কিছু থাকতো না, তাহলে আমরা খুব বিপদের মধ্যে পড়তাম। তেলও যে রিজার্ভ আছে, নেই তা নয়, তেল রিজার্ভ আছে, তা সত্ত্বেও তেল আসছে, মোটামুটি আমাদের চালিয়ে চলে যাবে বলে আমাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত। ভবিষ্যতে কী হবে আমরা কিন্তু কেউ জানি না। বেশ, তো এখানে হচ্ছে যে ডোমেস্টিক ফান্ডামেন্টালস কিন্তু আমাদের ভালো। তো ওই ডোমেস্টিক ফান্ডামেন্টালস ভালো মানে কিন্তু ওই ভিতরের এই কন্ডিশনগুলো, সেটাকে আমি আপনাদেরকে বলছি। তো সেটাকে স্থিতিশীল এবং ক্যাপিটাল মার্কেট যেটা আমাদের, সেই ক্যাপিটাল মার্কেটে যে বেস, অর্থাৎ যেটা ভিত্তি, সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি স্ট্রং। আগে কিন্তু আমাদের এত ছিল না। দেখুন, লাখে লাখে কোটি টাকা কিন্তু তুলে নিয়ে চলে যাচ্ছে এফআইরা, তার সত্ত্বেও আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, মানে আজ থেকে তুলে নিচ্ছে তা না, আজ তো আরও অন্যান্য ঘটনা ঘটেছে বলে মার্কেটে প্রেশার পড়ছে, মার্কেট পড়ছে, কিন্তু এফআইরা তো টাকা আজ থেকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। আমরা যদি তাকিয়ে দেখেন তো প্রায় 5 মাস 6 মাস থেকে তারা টাকা তুলছেন, তার সত্ত্বেও কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং ডিআইরা প্রতিদিন, আপনি ডেটা দেখুন, প্রত্যেক দিন কিন্তু কিনছে, তারা বিক্রি করছে, তো তারা কিনে নিচ্ছে, যে ঠিক আছে আপনারা চলে যান, আমি আর আছি। এবং এই শক্তি আমরাই তৈরি করছি, রিটেলাররা এসআইপি করছেন, বিভিন্ন জায়গা থেকে পয়সা আসছে, সেই পয়সা কিন্তু রেগুলার বেসিসে ইনভেস্ট হচ্ছে এবং তারা কিন্তু কিনে চলেছেন। সুতরাং আমরা অনায়াসে বলতে পারি যে ভারতীয় মার্কেটের ফান্ডামেন্টালস কিন্তু আগের মতো আর নেই, অনেকখানি শক্তিশালী। এটাই কিন্তু জিডিপি ভালো এবং এটি ভালো, সুতরাং আমরা একটা ভালো জায়গাতে রয়েছি। কিন্তু এসব সত্ত্বেও ভারতীয় অর্থনীতি কিন্তু এখনও পর্যন্ত গ্লোবাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু নির্ভরশীল। বিশেষ করে যদি এনার্জি প্রাইস হাইক হয়, বাড়ে, বা ক্যাপিটাল ফ্লোজের ওঠানামার উপরে কিন্তু নির্ভরশীল। এমন নয় যে দুনিয়া যাক ডুবে যাক তা সত্ত্বেও আমরা বেঁচে থাকবো, এমন স্ট্রং জায়গাতে কিন্তু আমরা নেই। হ্যাঁ, সেই জন্য আমরা মানিয়ে নিয়েছি। এতদিন হয়তো আরও খারাপ অবস্থা হতো, যদি 1 লাখ কোটি টাকা তুলে নিত না এফআইরা, তাহলে দেখুন পুরনো ডেটা দেখে দেখুন ভারতবর্ষের মার্কেটের অবস্থা কি হয়েছে। এখন কিন্তু আর সে লাল চোখ দেখার লোক আমরা নয়, আমরা কিছুটা, কিন্তু আমরা কি ততটাই শক্তিশালী যে চারি চতুর্দিকে যা হবে তা সত্য না, তেমন জায়গাতেও নেই। তাহলে এই জায়গাটাতেই কিন্তু আমাদের মেন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। কোন জায়গাটাতে? আমরা আগের থেকে তুলনায় শক্তিশালী হয়েছি, বেশ কিছুদিন ঝড়ঝামটা আমরা সামলে নেওয়ার জায়গা আছি, কিন্তু এটা যদি ওর্স্ট পজিশনে চলে যায় তাহলে কিন্তু আমাদের আর সামলাবার হয়তো ক্ষমতা হবে না, আমাদের উপরে প্রভাব পড়বে। ভারতীয় অর্থনীতি এখনো পর্যন্ত কিন্তু এই জিনিসগুলোর উপরে কি হচ্ছে, নির্ভরশীল। তাহলে আগামী দিনের গতিপথ কার উপরে নির্ভর করবে না, আমাদের যে এই যে কারেন্ট শকটা এসেছে, অর্থাৎ যে ওয়েবটা চলছে, আমাদের ঝামেলাটা চলছে বিশ্বজুড়ে, সেইটা কতদিন স্থায়ী হয় তার উপরে কিন্তু আমাদের নির্ভর করবে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আপনারা কি করবেন? আপনারা চার্টের মধ্যে লাইন টেনে রাখবেন। আপনারা যদি না বোঝেন যে এই যেখানে মান্থলি টাইম ফ্রেম হোক, উইকলি টাইম ফ্রেমে হোক, নিফটির উপরে আপনারা লেভেলস টানুন, সাপোর্ট রেজিস্ট্যান্স আনুন, যে নিচে আমি বিয়ারিশ, এর উপর উঠবে আমি আবার বলিশ হব। সিম্পল জিনিস, তার আগে আমি আর বলিশ হব না।
তো এরকম করে আপনারা ভাবনা চিন্তা করতে থাকুন এবং কিছুটা পড়ে গেলে হাঁকপাক করে কিনতে যাবেন না। আপনি কিন্তু এর তলদেশ কোনখানে ধারণায় করতে পারবেন। আপনি যেখানে মনে করছেন যে এটা বোধহয় তলদেশ হয়ে গেল, তার থেকেও কিন্তু গভীরে যেতে পারে। সুতরাং এই সময় কোনো কিছু নেই, প্রয়োজন নেই। স্থির হয়ে বসুন আর আপনার টাকাকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করে দিন। ছোট ছোট ভাগে যদি আপনাকে অ্যাপ্লাই করতেই হয়, ইনভেস্ট করতেই হয়, তাহলে ছোট ছোট ভাগে ইনভেস্ট করুন। আপনি তলদেশ ধরতে পারছেন, আপনার মনে হচ্ছে এটা বোধহয় বটম, তার নিচে হলো সেখানে কিনুন, তার নিচে হলো সেখানে কিনুন। আপনি ইনভেস্ট করার জন্য যেন টাকা থাকে আপনার কাছে। তো ঠিক আছে, এটা কতদিন স্থায়ী হবে তার উপরে কিন্তু বিষয়টা নির্ভর করছে। অর্থনীতির আন্ডারলাইং গ্রোথ কন্ডিশনস সেটা কিন্তু এখনো পর্যন্ত নিঃসন্দেহে অটুট রয়েছে, এটাই কিন্তু আসার কথা। অর্থাৎ আমাদের দেশ এখনো পর্যন্ত স্ট্রং রয়েছে, এটাই আসার কথা। সুতরাং এই হলো টোটাল বিষয়টা, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আপনি তাকিয়ে দেখুন যে যুদ্ধ আরও কন্টিনিউ হয় কিনা, আরও পজিশনে যায় কিনা, আর ইন্ডেক্সের মধ্যে লেভেল টেনে রাখুন। তার নিচে যদি চলে যায় তাহলে কিছুদিনের জন্য কিন্তু আমরা যাব, নিচে চলে যাব, এবং তারপরে সেটা কিন্তু অনেক দিন হতে পারে। সেই জন্য আমি ফেসবুকে একটি কমেন্টে লিখেছিলাম যেটি কি একদিন, এক সপ্তাহ, এক মাস, না কয়েক বছর, কোন ফেজের মধ্য দিয়ে যাব আমরা লেভেল বুঝি। এই লেভেলের উপর উঠলে পজিটিভ, এই লেভেলে যেই নিচে যাবে আমি নেগেটিভ, আমার কাছে আর কিছু নেই। তো এইভাবে আমি ইনভেস্ট করুন। আর এখানে আমি যদিও আপনাদের সঙ্গে আলোচনা করতে এটা বসিনি যে এই সময় ইনভেস্টমেন্ট কেমনভাবে করতে হয় বা সুইং ট্রেডিং কেমনভাবে করতে হয়, সেটা নিয়ে আমি বসিনি আলোচনা করতে, কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে দেখুন, ইনভেস্টার হতে গেলে পরে আপনাকে কিন্তু ওই সামান্য কিছু নয়েজে গোলমাল করলে চলবে না। কারণ আমি লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে শিখেছেন, লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেছেন, সেখানে কিন্তু এত ঘাবড়ালে হবে না। আর যদি ঘাবড়ান তাহলে আপনাকে অনেক আগেই সিগন্যাল দিয়েছিল, অনেক আগেই লেভেল আপনার ভেঙেছে, সেখানে কিন্তু বেরিয়ে যেতে হতো। দুটোর মধ্যে একটা, আপনি সহ্য করতে করতে আপনার 50% নিয়ে এসছেন, এবার আপনি বিক্রি করবেন ভাবছেন, তা কিন্তু করেন না। তো সব জিনিস এর মধ্যে যে স্টকগুলো নিচে নেমে গেলে হয়তো কোনো কালে আর উপর উঠবে না, আমি জানি না আমার কাছে কোন স্টক আছে না আছে, তো যাই হোক সেটা অন্য আলোচনা। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ভারতীয় মার্কেটের ভবিষ্যৎ কিন্তু এর উপর দাঁড়িয়ে রয়েছে। এই যুদ্ধটা আর ওস্ট পজিশনে যাচ্ছে কিনা সেটার উপরে নজর রাখুন, সেটাকে বুঝুন, এবং তারপর কিন্তু আপনারা সিদ্ধান্ত নিন। আজকের আমাদের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই যারা এক্সিকিউটিভ সামারি সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। কোনো বিষয় যদি আপনাদের আরও বিশদে জানতে হয় আপনারা জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।